কেউ কি মনে করতে পারেন কতটুকু গেছিলাম? জি ম্যাম, ফিডিলিটি অফ প্রোটোটাইপ পর্যন্ত আমরা গেছিলাম, মিডিয়াম টু হাই যে ফিডিলিটি ওখানে। আচ্ছা ঠিক আছে। তো প্রোটোটাইপ, হ্যাঁ আচ্ছা, তো আমরা আগের ক্লাসে হচ্ছে প্রোটোটাইপিং দেখছিলাম। তো প্রোটোটাইপিং জিনিসটা মেইনলি কি জিনিস একটু বলেন যদি কেউ। ম্যাডাম কোন সিস্টেম বা সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করার আগে তার ইউআই ডিজাইনটাই হচ্ছে প্রোটোটাইপ। আচ্ছা, ইউআই ডিজাইন দিয়ে মানে আমি ইউজার ইন্টারফেস দিয়ে হচ্ছে আমার ইউজারকে বুঝাবো যে আমার সফটওয়্যারটা কি এভাবে মানে আমি যেটা তৈরি করব সেই সফটওয়্যারটা হচ্ছে এইভাবে সাজানো আছে বা এই এই ফাংশনালিটি এর মধ্যে আছে। এটা হচ্ছে একটা সফটওয়্যারেরই ধরেন আমরা ডামি একটা প্রোটোটাইপ বানাই, যে আপনার সাইন ইন করলে এরকম পেজ আসবে, দেন এখানে এই বাটন থাকবে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নেভিগেট করে এখানে যাবে, দেন এখানে আপনার এই এই ফাংশনালিটি থাকবে। সো এইটা করলে কি সুবিধা হয় ইউজারের বলেন তো? ম্যাডাম এটা হচ্ছে টোটাল ইমপ্লিমেন্টেশন করার আগে ইউজার আর কি বুঝতে পারে যে তার সফটওয়্যারটা বা সিস্টেমটা কেমন হবে। হ্যাঁ কেমন হবে আর কি, এই টোটাল আইডিয়াটা পায় যখন সেই ইউজার হচ্ছে আমাদেরকে তার রিকোয়ারমেন্ট লিখে লিখে দিচ্ছে, বা আমরাও যে সিস্টেম ডিজাইন করলাম এইভাবে যদি আমি তাকে দেখাই, কাগজে কলমে দেখাই, মানে ধরেন ডকুমেন্টেশন করে দেখাই, তো আমার ইউজার তো কি করে না, মানে কোনো টেকনোলজি খুব ভালো করে আইডিয়া নাই, যে যেরকম আমাদের আইডিয়া আছে আমরা যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। তো এরকম আইডিয়া তো আমাদের ইউজারের নাই। সো সে কি করতেছে, সে অ্যাকচুয়ালি ঠিক মতো বুঝতে পারতেছে না যে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে বা এটা কেমন হবে, সেই ভিজুয়ালাইজ করতে পারে না সে। কিন্তু আমরা যখন প্রোটোটাইপটা করে দেখাই তাকে, তখন সে ভিজুয়ালাইজ করতে পারে যে হ্যাঁ আমার সফটওয়্যার হচ্ছে এরকম এরকম হবে, এবং এখান থেকে আমি এই ফাংশনালিটি পেতে পারবো, মানে ওভারঅল একটা কমপ্লিট সফটওয়্যারের ভিজুয়ালাইজেশনটা তার হয়ে যায় যে আমার সফটওয়্যারটা কেমন হবে। এখন এই যে আমরা প্রোটোটাইপিং ইউজ করতেছি, এই প্রোটোটাইপিং এর মধ্যে কি আমরা যেসব অপশন রাখতেছি, সেই ধরনের একটা বাটন রাখতেছি, সেই বাটনে ক্লিক করলে অ্যাকচুয়াল যে কাজটা হবে সেটা কি রাখতেছি? না ম্যাডাম, ওটা রাখতেছি না, আমরা ইমপ্লিমেন্টেশন রাখতেছি না, জাস্ট একটা ডামি সিস্টেম দেখায় দিচ্ছি যে your software will look like this after implementation, এটাই দেখা দিচ্ছি। তো এটা দেখালে কি হতে পারে, আমরা যখন একটা কোনো জিনিস ভিজুয়ালাইজ করতে পারি, তো সেখান থেকে আমি যদি এক্সট্রা কিছু চাই, তাহলে আমি আমার সফটওয়্যার ডেভেলপারকে বলতে পারি, ইউজার সফটওয়্যার ডেভেলপারকে বলতে পারে না আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবে চাই না, একটু অন্যরকম ভাবে চাই। তো এটা যদি সে না দেখতে পারতো, তাহলে কি হইতো, তার রিকোয়ারমেন্টটা কিন্তু সে ওভাবে বলতে পারতো না। আর আমরা মেইনলি যে সফটওয়্যার গুলো তৈরি করি, আমরা একদম লাস্টে গিয়ে সব ইমপ্লিমেন্ট করার পরে, টেস্ট করার পরে ইউজারকে দেখাই। তো তখন গিয়ে সে কি পায়, পুরা প্রোডাক্টটা আর কি, সফটওয়্যারটা হাতে পায়, সে চালাতে পারে। বাট প্রোটোটাইপিং এ কি হয়, সেটার একটা দামি আমরা শুরুতেই তাকে দেখাই দেই, তো তখনই যদি তার কোনো রিকোয়ারমেন্ট থাকে তো আমরা সেটাকে অ্যাড করে ফেলি। সো এই জন্য হচ্ছে প্রোটোটাইপিং আমরা করি। সো আগের ক্লাসে আমরা অনেকটুকু দেখে আসছি, এখন আজকে যেটা দেখবো, প্রোটোটাইপিং এর দুটা টাইপ, নতুন দুটা টাইপ আমরা দেখব। একটা হচ্ছে থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং। তো থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং বলতে কি বোঝাচ্ছে, রাইট প্রিলিমিনারি রিকোয়ারমেন্টস, ডিজাইন প্রোটোটাইপ, user experience uses the prototype, uh, specifics new specifies new requirements, repeat its necessary, write the final requirement, develop the real products. So যেটা থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপ, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি কাগজে কলমে করব, ঠিক আছে? তো একটা জিনিস যখন আমি কাগজে কলমে, ধরেন এটাই দেখাই আমি,
এই জিনিসটা যেমন আমরা কাগজে কলমে করছিলাম, সো ওইরকম কাগজে কলমে করবো যে আমার ফার্স্ট পেজটা এমন হবে, দেন এখানে ক্লিক করলে আমার কোথায় যাবে, দেন এখানে ক্লিক করলে কোথায় যাবে, দেন কি কাজ হবে, এগুলো আমরা কি করতেছি কাগজে কলমে ডিজাইন করে ফেলতেছি। অথবা ধরেন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েও যদি দেখাই, এখানে একটা বাটন রাখতেছি, এখানে একটা বাটন রাখতেছি, এভাবে করতেছি আর কি। অথবা ধরেন আমরা কি করলাম, ফটোশপে যদি দেখাই দিয়ে করি আর কি, তো এরকম। আচ্ছা, সো এরপরে কি, ফার্স্টে আমরা প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট ইউজার থেকে নিচ্ছি, দেন আমরা প্রোটোটাইপটা ডিজাইন করতেছি, তারপরে এই প্রোটোটাইপটা হচ্ছে ইউজারকে দেখাচ্ছি। সো ইউজার কি করবে, এই প্রোটোটাইপটা দেখে হচ্ছে তার নিউ রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে আমাদেরকে জানাবে, দেন আমরা কি করব, রিপিট করব এই জিনিসটাকে, রাইট দ্য ফাইনাল রিকোয়ারমেন্টস, ডেভেলপ দ্য রিয়েল প্রোডাক্ট। সো এইভাবে যখন রিপিট করব, আমরা যখন আগাচ্ছি তখন হচ্ছে আমরা আগে যে জিনিসটা করছিলাম, আগে যে প্রোটোটাইপিংটা করছিলাম সেটাকে আমরা কি করে দিই, ফেলে দিই। আমরা আবার যখন আমার ইউজার হচ্ছে নিউ রিকোয়ারমেন্টস দেয়, সেটাকে আবার অ্যাড করে নতুন প্রোটোটাইপিং তৈরি করি। দেন আমরা ফাইনালি রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে ফাইনালাইজ করার পরে রিয়েল প্রোডাক্ট হচ্ছে তৈরি করি। সো এরপরে আরেকটা টাইপ আমরা দেখতেছি, সেটা এখানে কি বলা আছে বলেন তো? এখানে কি লেখা আছে? ইভলিউশনারি প্রোটোটাইপিং। ইভলিউশন বলতে কি বুঝি আমরা, বলেন তো? ইভলিউশনের বাংলা কি? বিবর্তন। বিবর্তন। যেমন আমরা ডারউইনের তত্ত্বটা দেখছি, যেমন বানর থেকে কিভাবে মানুষ হয়, মানে বিভিন্ন স্টেপে পরিবর্তন হতে হতে, ইভলিউট হতে হতে জিনিসটা আসে। সো এখানে হচ্ছে ইভলিউশনারি প্রোটোটাইপিং যেটা, সেখানে হচ্ছে আপনার এখানে দেখেন একটা বলছে ব্রেড ব্রোড প্রোটোটাইপিং। সো এই প্রোটোটাইপিং গুলো যেটা হয় সেটা হচ্ছে আমরা টুলস ইউজ করে করি। তো অনলাইনে আপনারা প্রোটোটাইপিং তৈরি করার জন্য, আপনার অ্যাপের প্রোটোটাইপিং তৈরি করার জন্য বিভিন্ন টুলস কিন্তু পাবেন, সেগুলো ইউজ করে আপনি আপনার অ্যাপের জন্য প্রোটোটাইপিং তৈরি করতে পারেন। ঠিক আছে, যখন সেই টুলস গুলো দিয়ে আমরা হচ্ছে প্রোটোটাইপিংটা করি, সেটা হচ্ছে ইভলিউশনারি প্রোটোটাইপিং। গোল ইজ টু বিল্ড আ ভেরি রোবাস্ট প্রোটোটাইপ ইন এ স্ট্রাকচার্ড ম্যানার অ্যান্ড কনস্ট্যান্টলি রিফাইন ইট। সো আমরা কি করতেছি, প্রোটোটাইপটা কিন্তু এখন একটা টুলস ইউজ করে করতেছি। সো এটা একটা স্ট্রাকচার্ড ওয়ে থাকতেছে, রেদার দেন আমরা কাগজে কলমে করতেছি বা আঁকায় আঁকায় করতেছি। ঠিক আছে, এখন এখানে আমরা কি করতে পারবো, নতুন কোনো যদি আমার রিকোয়ারমেন্ট আসে তাহলে আমি জাস্ট ওইখানেই কি করতে পারবো, অ্যাড করে দিতে পারবো। নতুন একটা ফাংশনালিটি যদি আসে সেখানে অ্যাড করে ফেলতে পারবো। সো গোল ইজ টু build a robust prototype in a structured manner and continuously refine it. সো আমরা যখন আমাদের প্রজেক্টটা অনেক বড় হবে, ঠিক আছে, যখন অনেক ফিচার থাকবে, অনেক রোবাস্ট হবে আমাদের প্রজেক্টটা, তখন কি আমরা জাস্ট কাগজে কলমে করে খুলাইতে পারবো? অথবা আমরা জাস্ট ধরেন ফটোশপে ডিজাইন করে করে কি জিনিসটা মেইনটেইন করতে পারবো? করতে পারবো না, কারণ হচ্ছে এখানে আমার কি হবে, নতুন নতুন রিকোয়ারমেন্ট আসবে। তখন হচ্ছে যেহেতু আমার অনেক ভাস্ট একটা প্রজেক্ট, তো নতুন নতুন রিকোয়ারমেন্ট আসলে আমার কি করা লাগবে, অনেক মানে জিনিসটা হ্যান্ডেল করা কঠিন হয়ে যাবে। তো এখানে যদি আমরা কোনো টুলস ইউজ করি, টুলস ইউজ করে যদি প্রোটোটাইপিংটা করি, তাহলে আমাদের এটা একটা স্ট্রাকচারড ওয়েতে থাকবে। তো আমরা হচ্ছে যখন আমাদের জিনিসটা রিফাইন করা দরকার হবে, তখন কিন্তু আমরা ইজিলি রিফাইন করতে পারবো। The evolutionary prototype forms the heart of a new system and is added to and refined. So allow the development team to add features or make changes that were not convinced in initial requirements. So এই রোবাস্ট যে আমার ইয়াগুলো আছে, রোবাস্ট মানে হচ্ছে অনেক বড় ধরনের সফটওয়্যার গুলো আছে। সো এখানে যদি ডেভেলপমেন্ট টিম কি করতে চায়, কিছু ফিচার অ্যাড করতে চায় বা কোনো চেঞ্জেস মেক করতে চায়, তাহলে হচ্ছে এই জিনিসটা করাটা ইজিয়ার হয় ইভলিউশনারি প্রোটোটাইপিং এর ক্ষেত্রে। সো ইভলিউশন প্রোটোটাইপিং এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলেন তো? প্রোটোটাইপ করতে কাগজ কলম ইউজ করি, অথবা
ফটোশপ ইউজ করি অথবা কি করি, কি ইউজ করে প্রোটোটাইপিংটা করি? প্রোটোটাইপিং করার জন্য কিছু টুলস আছে, সেগুলা দিয়ে হচ্ছে আমরা প্রোটোটাইপিংটা করি। ঠিক আছে, আপনারা যদি একটু অনলাইনে সার্চ দেন, যে এখানে লিঙ্কও দেওয়া ছিল যে প্রোটোটাইপিং কি জিনিস, ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পারবেন যে অনলাইনে একটা অ্যাপের জন্য, ধরেন আপনারা একটা সফটওয়্যার বানাবেন, সেটার প্রোটোটাইপিং তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের টুলস আছে। সেই টুলস গুলো ইউজ করে যদি আমরা করি, তাহলে এটা হচ্ছে আপনার ইভলিউশনারি প্রোটোটাইপিং হয়, যেখানে অনেক বড় প্রজেক্টের জন্য যদি কোনো চেঞ্জও আসে আমাদের রিকোয়ারমেন্টে, বা আমরা কিছু অ্যাড করতে চাই, তখন আমরা কি করতে চাই, তখন আমরা জাস্ট রিফাইন করে এডিট করে অ্যাড করে দিতে পারি। সো থ্রো অ্যাওয়ের মতো এটা না, এটা হচ্ছে আমরা একই জিনিসকে এডিট করে করে, এক্সিস্টিং জিনিসকেই এডিট করে করে কাজ করতে পারি। আচ্ছা, so evolutionary prototyping model, so আগেরটাই এখানে বলছে যে developers build a prototype during the requirement phase. Prototype is evaluated by end user. User gives corrective feedback. Developers further refine the prototype. When the user is satisfied, the prototype code is brought up to the standard needed for a final product. সো আগের যে প্রোটোটাইপিং গুলো ছিল ওগুলোর মতোই এইটা, যে ফার্স্টে প্রোটোটাইপ ক্রিয়েট করব, দেন ইউজারকে দেখাবো, ইউজার সেটা ইউজ করবে বা দেখবে, দেখে আমাদের একটা কোনো কারেকশন থাকলে আমাদেরকে ফিডব্যাক দিবে, দেন আমরা কি করতে পারবো, প্রোটোটাইপটা রিফাইন করতে পারবো। আর যখন আমাদের ইউজার স্যাটিসফাইড হয়ে যাবে, দেন হচ্ছে আমরা সেই প্রোটোটাইপটাকে কোডিং করে একটা স্ট্যান্ডার্ড ফাইনাল প্রোডাক্টে তৈরি করব। তো এখানে ইভলিউশনারি প্রোটোটাইপের স্টেপ আরো হচ্ছে ডিটেইলসে বলা আছে, তো এটা আপনারা একটু পড়ে নেবেন। দেন ইভলিউশনারি প্রোটোটাইপের স্ট্রেংথ কি কি? সো ফার্স্টে যেটা দেখাইছে যে কাস্টমার ক্যান সি দ্য সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যাজ দে আর বিং গেদার্ড। আচ্ছা, তো প্রোটোটাইপিং এ কি হয়, প্রোটোটাইপিং এ হচ্ছে আমাদের ইউজার কি করতে পারে, তার প্রোডাক্টটা দেখতে কেমন হবে, কোন মেনু থেকে কোন মেনুতে যাওয়া যাবে, এই সবকিছুই হচ্ছে কি দেখতে পারে। একটা ভিজুয়াল তাকে দেখানো হয়, একটা ডামি ভিজুয়াল তাকে দেখানো হয়। সো এই জন্য বলছে যে কাস্টমার ক্যান সি দ্য সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যাজ দে আর বিং গেদার্ড। সো তারা অ্যাকচুয়ালি দেখতে পারে তাদের প্রোডাক্টটা কেমন হবে দেখতে, এবং এর উপর ভিত্তি করে যদি তাদের কোনো প্রেফারেন্স থাকে বা কিছু চেঞ্জ করা দরকার থাকে, তারা সেটা চেঞ্জও করতে পারে। এরপর বলছে ডেভেলপার্স লার্ন ফ্রম কাস্টমার্স। সো ডেভেলপাররা হচ্ছে কাস্টমার থেকে তাদের রিকোয়ারমেন্টটা লার্ন করতে পারে। আচ্ছা, কেউ একটু বলেন তো যে এই যে আমরা প্রোটোটাইপিং ইউজ করতেছি, এটার সুবিধাটা কি? মানে নিজে কতটুকু বুঝলাম যে এটার সুবিধাটা কি? আচ্ছা, আমি একটা সিনারিও দেই, ধরেন আপনি হচ্ছে একদম শুরুতে আপনার ইউজারকে দেখাই দিচ্ছেন যে আপনার সিস্টেমটা এরকম এরকম দেখতে হবে, এখানে এই ফিচার থাকবে, এই বাটন থাকবে, এখান থেকে আপনি এই জিনিস করতে পারবেন। ঠিক আছে, আর আপনি কি করলেন, এসব কিছু তাকে দেখান নাই, একদম লাস্টে ডেভেলপ করার পরে আপনি আপনার অ্যাপটা দেখাইলেন যে এই আপনার কমপ্লিট অ্যাপ, এখানে এই এই জিনিস আছে, আপনি ক্লিক করলে এই কাজ হবে, সেই কাজটাও হচ্ছে কিনা সেটাও দেখাই দিতেছেন। দুইটার মধ্যে কোনটা বেটার বলেন তো? ফার্স্টটা বেটার ম্যাম। হ্যাঁ, কেন বেটার? এখানে যদি কোনো কিছু অ্যাড করা লাগে সেক্ষেত্রে তারা অ্যাড করতে পারবে, কাস্টমার এবং ডেভেলপারের মধ্যে আলোচনা হবে যে আমারটা অ্যাপস এভাবে তৈরি করলে ভালো হবে। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা একদম লাস্টে গিয়ে করি তাহলে কি সমস্যা হবে? পুরা অ্যাপটা তৈরি করার পরে গিয়ে দেখাইলাম। ম্যাডাম এখানে ইউজার যদি তার স্যাটিসফাইড না হয়, তাহলে যে কোড গুলা করছে বা সফটওয়্যার যারা ডেভেলপার, তারা রিটার্ন আবার করা লাগে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেইন কথা, যে তখন তাদের অলরেডি কোড করা হয়ে গেছে, ডিজাইন করা হয়েছে, সব ফিক্সড। এখন যদি মেজর কোনো রিকোয়ারমেন্ট ইউজার বলে যে না আমি তো এটা এমনি চাই নাই, তখন কি করা লাগবে, আবার শুরু থেকে শুরু করা লাগবে। সো আগে থেকে যদি আমি একটা ভিজুয়াল তাকে দেখায় দিতে পারি এবং কনফার্ম হয়ে যেতে পারি যে হ্যাঁ সে এভাবেই ফাংশনালিটিটা চাচ্ছে,
বা এভাবে অর্গানাইজড চাচ্ছে, তাহলে আমরা পরে জাস্ট কোডিং করে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করলেই হয়ে যাচ্ছে। এখন ভিতরে কিভাবে আমরা কাজ করতেছি এটা তো আর ইউজার দেখতেছে না, ইউজার জাস্ট দেখতেছে কি যে কিভাবে সিস্টেমটা অর্গানাইজড আছে সেটা। তো ওখানে হচ্ছে তার রিকোয়ারমেন্ট কিন্তু বেশি থাকতেন, ভিতরে কি কাজ করতেছে কি করতেছে না এটা কিন্তু তার দেখার বিষয় না, তার কাজটা করলেই হয়েছে। বুঝা গেছে এখন? আচ্ছা, জি ম্যাম। তো ডেভেলপাররা হচ্ছে কাস্টমার থেকে লার্ন করতে পারে মোর অ্যাকিউরেট এন্ড প্রোডাক্ট। সো মোর অ্যাকিউরেট হয় এন্ড প্রোডাক্ট, কারণ কি আমি জানি আমার ইউজার কি চায়, কারণ আমি যখন তাকে ভিজুয়ালি দেখাইছি জিনিসটা তখন সে আরো বেশি বুঝতে পারছে যে এখানে তার কি চেঞ্জ আনা দরকার বা কি করা দরকার। সে কাগজে কলমে বা ডকুমেন্ট তে যদি দেখে তাহলে হচ্ছে সে ওইভাবে বুঝতে পারবে না, বাট সে যদি ভিজুয়ালটা দেখে তাহলে সে খুব সুন্দর মতো বুঝতে পারবে। দেন হচ্ছে আনএক্সপেক্টেড রিকোয়ারমেন্টস অ্যাকমোডেটেড। তো কোনো রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে আমরা এক্সপেক্ট করতেছিলাম না যে ইউজার এভাবে চাবে, বাট ইউজার চাইছে, সো ওগুলো অ্যাকোমোডেট করা যায়। অ্যালাউস ফর ফ্লেক্সিবল ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। সো যেহেতু চেঞ্জ করা যাবে আমার কাস্টমারের ইয়ার ভিত্তিতে, রিকোয়ারমেন্টের ভিত্তিতে, সো এটা হচ্ছে ফ্লেক্সিবল ডিজাইন আর ডেভেলপমেন্টকে সাপোর্ট করতেছে। তারপর হচ্ছে স্টিডি ভিজিবল সাইন্স অফ প্রোগ্রেস প্রডিউস। আচ্ছা, তো যেহেতু এই জিনিসটা আমি ইউজারকে ভিজিবল করাই দিছি যে আপনার অ্যাপটা এরকম হবে, সো প্রগ্রেস কি পরিমাণ হয়েছে সেটা হচ্ছে ইউজার কি করতে পারবে, বুঝতে পারবে। দেন ইন্টারাকশন উইথ দ্য প্রোটোটাইপ সিমুলেটস অ্যাওয়ারনেস অফ অ্যাডিশনাল নিডেড ফাংশনালিটি। সো এখানে একই কথা হচ্ছে ঘুরে ফিরে বারবার বলছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আরেকটা টাইপ বলা আছে এখানে, দেখেন ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং। সো ইনক্রিমেন্টাল বলতে আমরা কি বুঝতেছি বলেন তো? ইনক্রিমেন্টাল বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, মানে ইটারেট করা আর কি। ধরেন আমরা একটা লুপ যদি চালাই, ফার্স্টে কি করে, i is equal to 1 দেন 2 দেন 3 এভাবে, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল বা ইটারেটিভ। সো ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং এ কি বলছে দেখেন, যে ফাইনাল প্রোডাক্ট বিল্ড অ্যাজ সেপারেট প্রোটোটাইপস, at the end the prototypes are merged into a final design. সো ফার্স্টে কি করা হয় এখানে দেখেন, ধরেন আপনার অনেকগুলো মডিউল আছে আপনার অ্যাপ্লিকেশনের, এখানে প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা করে করে প্রোটোটাইপিং করা হয়। ঠিক আছে, ধরেন আপনার কোনো একটা মডিউল ইউজারকে হচ্ছে আগে সার্ভ করা লাগবে বা ইউজারকে আগে দেখানো লাগবে, সেটা হচ্ছে তার আর্জেন্টলি নিডেড। ঠিক আছে, তখন আপনি কি করবেন, ওই যে মডিউল গুলো আছে মডিউলের জন্য সেপারেট ভাবে প্রোটোটাইপস গুলো ক্রিয়েট করবেন। দেন ফাইনালি কি করবেন, দ্য প্রোটোটাইপস আর মার্জ ইনটু আ ফাইনাল ডিজাইন। সো এই যে বিভিন্ন ধরনের মডিউলের যে প্রোটোটাইপিং গুলো আছে এগুলো হচ্ছে ফাইনালি এক করে একটা ফাইনাল ডিজাইন করা হয়। তো সবকিছু হচ্ছে একবারে করা হয় না, একটু আলাদা আলাদা করে করে দেন লাস্টে হচ্ছে মার্জ করা হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে, ধরেন একটা রোবটের উদাহরণ দিই। সো রোবটের অনেকগুলা বডি পার্ট আছে, হাত পা মাথা, দেন ধরেন চোখ। হ্যাঁ, তো আমি এখন কি করব যে প্রত্যেকটার মডিউলের জন্য আমি আলাদা আলাদা করে প্রোটোটাইপিং তৈরি করব। ঠিক আছে, আলাদা করে করে প্রোটোটাইপিং তৈরি করার পরে ধরেন কোনো প্রোটোটাইপিং আমার শুরুতে তৈরি হয়ে গেছে বা কোনো প্রোটোটাইপিং তৈরি করতে আমার বেশ কিছু টাইম লাগছে, বাট যতটুকুই তৈরি করছি না কেন ততটুকুই হচ্ছে আমি ভেরিফাই করে নিব। এবং লাস্টে গিয়ে আমি কি করব, এই যে আলাদা আলাদা প্রোটোটাইপ গুলো তৈরি করলাম এগুলাকে একসাথে মার্জ করে ফাইনাল ডিজাইন করব। সো এটা হচ্ছে ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং। তো এক্সট্রিম প্রোটোটাইপিং যেটা, এক্সট্রিম বলতে আমরা বুঝছি যে এই প্রোটোটাইপিংটা হচ্ছে ফিক্সড হবে, এটা আর হচ্ছে চেঞ্জ করা যাবে না। often used for web applications, development broken down into 3 phases, each based on the preceding one. Static prototype consisting of HTML pages. আচ্ছা, এক্সট্রিম প্রোটোটাইপিং আমরা কোথায় করি? এক্সট্রিম প্রোটোটাইপিং করি আমরা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য খুব বেশি ইউজ করা হয়। ডেভেলপমেন্ট হচ্ছে 3টা ফেজে ব্রেকডাউন করা হয়। ফার্স্টের ফেজটা কি? স্ট্যাটিক প্রোটোটাইপ কনসিস্টিং অফ HTML পেজেস। সো HTML পেজ গুলো ক্রিয়েট করে হচ্ছে আমরা স্ট্যাটিক প্রোটোটাইপ তৈরি করি। Then screen are programmed and fully functional using simulated service layer.
fully functional user interface is developed with little regard to the service rather than their contract. So আমরা এখানে কি করি, UI টা তৈরি করে ফেলি আর কি, এরপরে হচ্ছে সার্ভিসেস আর ইমপ্লিমেন্টেড, তো লাস্টে হচ্ছে সার্ভিস ইমপ্লিমেন্ট করি। তো ইনক্রিমেন্টালে যেমন ছিল কি যে আমি প্রোটোটাইপ গুলো হচ্ছে সেপারেট ভাবে ভাবে তৈরি করব এবং লাস্টে গিয়ে এটাকে মার্জ করে একটা ফাইনাল ডিজাইন তৈরি করব। আর এক্সট্রিমে যেটা, এক্সট্রিমে হচ্ছে আমাদের প্রোটোটাইপিংটা ফিক্সড থাকবে, ঠিক আছে, যেমন এখানে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমরা এই টাইপের প্রোটোটাইপিং ইউজ করে থাকি। এরপরে হচ্ছে প্রোটোটাইপিং এর অ্যাডভান্টেজ কি। তো আমরা তো বিভিন্ন ধরনের প্রোটোটাইপিং দেখলাম, মেইনলি প্রোটোটাইপিং এর অ্যাডভান্টেজটা কি জিনিস। তো এইটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বুঝাইও দিছি যে প্রোটোটাইপিং এর মেইন অ্যাডভান্টেজটা কি, যেহেতু আমরা শুরুতেই একটা দামি প্রোডাক্ট দেখাই দিতে পারতেছি ইউজারকে, সো ইউজার এখান থেকে তার কোনো এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকলে খুব সুন্দর করে বুঝতে পারতেছে সেটা এবং আমাদেরকে বলতে পারতেছে। তো ওইটাকে আমরা যদি করি, অ্যাড করি আমাদের সিস্টেমের সাথে, তাহলে আমরা কি করতে পারবো, ইজিলি হচ্ছে এরপরে কোড করে ইমপ্লিমেন্ট করতে পারবো, রেদার দেন একদম লাস্টের দিকে যদি আমি গিয়ে দেখাই দেই তাকে পুরো জিনিসটা, তখন সেইখানে তার যদি কোনো মেজর মানে রিকোয়ারমেন্ট থাকে বা কোনো মেজর কিছু চেঞ্জ করতে চায় ইউজার, তখন আমাদের ডেভেলপার টিমের জন্য খুব বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা এতক্ষণ যে টাইমটা দিছি এই প্রজেক্টের উপর সেই টাইমটাও নষ্ট, আমাদের নতুন করে জিনিসটাকে অ্যাড করা লাগবে, আর হয়তো বা ডিজাইন আমরা এমন ভাবে করে ফেলছি যে ওই নতুন ফিচারটা আর অ্যাড করতে পারতেছি না। তো এই জন্য হচ্ছে আমাদের জন্য খুব বেশি সমস্যা হয়ে যায়, এই জন্য প্রোটোটাইপিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখেন কি বলছে, রিডিউস টাইম এন্ড কস্ট। তো এটা তো বুঝাই যাচ্ছে যে টাইম এন্ড কস্ট রিডিউস করতেছে। কেউ একজন একটু বলেন তো টাইম এন্ড কস্ট কিভাবে রিডিউস করতেছে এই প্রোটোটাইপিংটা? ডেভেলপার এবং কাস্টমার আগে থেকে যেহেতু ম্যাম এটা তাদের কিরকম কাজটা হবে এটা তারা ডিসাইড করতেছে, সেক্ষেত্রে তাদের অতিরিক্ত টাইমটা লাগছে না, সে দ্বিতীয়বার আবার কাজটা করতে হবে। আর কষ্টের ক্ষেত্রে এখানে তারা যেহেতু অতিরিক্ত কোনো কাজ করা লাগতেছে না দ্বিতীয়বার, সেক্ষেত্রে কষ্ট কম হবে এরকম। হ্যাঁ, তো ফার্স্টে যেটা আমি বললাম যে একদম শুরুতেই যদি চেঞ্জ আসে তাহলে আমরা ওইভাবে কাজ করলে আমাদের টাইম আর কস্ট হচ্ছে বাঁচবে। যদি আমরা একদম লাস্টে গিয়ে ইউজারকে দেখাই, ইউজার যদি কোনো চেঞ্জ করতে চায়, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার নতুন করে আবার কি করা লাগতেছে, কোডিং করা লাগতেছে বা বেশ কিছু মডিফিকেশন আনা লাগতেছে। তো এই ক্ষেত্রে কি হবে, আমাদের কস্টও বাড়বে, আমাদের টাইমও কিন্তু বাড়বে। সো প্রোটোটাইপিং করলে আমাদের কস্ট আর টাইমটা হচ্ছে রিডিউস হয়ে যায়। এরপর হচ্ছে ইমপ্রুভড আর ইনক্রিজড ইউজার ইনভলভমেন্ট। সো প্রোটোটাইপিং এ অবশ্যই একদম শুরু থেকে আমরা ইউজারকে ইনভলভ করতেছি, ইউজার আমাদের দামি সফটওয়্যার যেটাই বানায় না কেন সেটা ইউজ করে করে দেখতেছে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে ইমপ্রুভড এন্ড ইনক্রিজড ইউজার ইনভলভমেন্ট। ইউজার ক্যান সি এন্ড ইন্টারেক্ট উইথ দ্য প্রোটোটাইপ, allowing them to provide better or more complete feedback. তো বেটার ফিডব্যাক আমাদেরকে দিতে পারবে। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন রিভিল। সো এরকম হতে পারে যে ডকুমেন্টেশনে আমি একটা জিনিস যেভাবে লিখছিলাম, ইউজার তো ডকুমেন্টেশন পড়ে ঠিক মতো বুঝবে না, সে হয়তোবা ধরে নিছে সেটাকে অন্যরকম ভাবে ধরে নিছে, বাট অ্যাকচুয়ালি সে সেটা চায় নাই। তো এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশন থাকলে আমি যখন তাকে ডামি সফটওয়্যারটা দেখাই দিব, তখন সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এরকম তো চাই নাই, এটা তো আমার মানে যে ডকুমেন্টেশনে যা লেখা ছিল সেটা আমার বুঝতে ভুল হয়েছে। সো তখন সে কারেক্ট করে দিতে পারবে। এরপরে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট মোর লাইকলি টু স্যাটিসফাই দেয়ার ডিজায়ার্ড লুক, ফিল এন্ড পারফরমেন্স। সো ফাইনাল প্রোডাক্ট যেহেতু তারা আগেই ফাইনাল প্রোডাক্টের চেহারা কেমন হবে দেখে রাখতেছে, তো এটা হচ্ছে তাদের জিনিসটা হচ্ছে তাদের যে ডিজায়ার লুক যেটা আমাদের সফটওয়্যারের সেটা হচ্ছে বা পারফরমেন্স, এটাকে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট তাদের ইউজারের স্যাটিসফ্যাকশনের কাছাকাছি চলে যাবে। এরপর যদি দেখি ডিসঅ্যাডভান্টেজ অফ প্রোটোটাইপিং, সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যানালাইসিস, ফোকাস অন লিমিটেড প্রোটোটাইপ ক্যান ডিস্ট্রাক্ট ডেভেলপার ফ্রম অ্যানালাইজিং কমপ্লিট প্রজেক্ট। সো এখন যদি বলে যে প্রোটোটাইপিং এর ডিসঅ্যাডভান্টেজ কি, সো আমাদের ডেভেলপাররা যদি জাস্ট প্রোটোটাইপিং এর উপরেই বেশি কনসেন্ট্রেশন করে, তখন দেখা যাচ্ছে কি পুরা কমপ্লিট প্রজেক্ট অ্যানালাইসিস এর থেকে কি হচ্ছে আমরা ডিস্ট্রাক্ট হচ্ছি।
ঠিক আছে, মে ওভারলুক বেটার সলিউশন। সো দেখা যায় যে প্রোটোটাইপিংটা ঠিক করতে গিয়ে আমরা এর থেকে বেটার সলিউশন যেটা হয়তো আমার ইমপ্লিমেন্ট করার সময় বা আমাদের প্রোগ্রামিং এর দিক থেকে, তো সেটা হচ্ছে আমরা ওভারলুক করে যেতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে conversion of limited prototypes into poorly engineered final project that are hard to maintain. আচ্ছা, limited functionality may not scale well if used as a basis of a final deliverable. May not be noticed if developers too focused on building prototype as a model. So এখানে যে জিনিসটাই বলার ট্রাই করছে সেটা হচ্ছে যদি আমাদের ডেভেলপার যারা আছে তারা জাস্ট বেশি ফোকাসিং করে যে জাস্ট প্রোটোটাইপের উপরেই, ভিতরের ইন্টারনাল ফাংশনালিটি কি করবে, কিভাবে অপটিমাল করা যেত সেভাবে প্রোটোটাইপটাও কিন্তু চেঞ্জ হতো। সো ফার্স্টে যেহেতু প্রোটোটাইপ নিয়েই তারা কাজ করতেছে বা প্রোটোটাইপের উপর বেশি ফোকাস করতেছে, সো এই দিক থেকে হচ্ছে তারা ডেভেলপমেন্ট বা অ্যালগোরিদম বা প্রোগ্রামিং এর দিক থেকে হচ্ছে তারা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। এরপর বলছে ইউজার কনফিউশন অফ প্রোটোটাইপ এন্ড ফিনিশ সিস্টেম। User can think that a prototype is actually final system that needs to be polished, and of the scope of programming needed to give prototype a robust functionality. User can become attached to features included in prototypes for consideration and then removed from final specification. আচ্ছা, তো এখানে যে সমস্যাটা হতে পারে যে ধরেন আমরা ইউজারকে প্রোটোটাইপটা দেখাচ্ছি, এখন সে ধরে নিতে পারে যে এটাই আমার ফাইনাল প্রোডাক্ট, এটার মধ্যে সব কিছু ইমপ্লিমেন্টেড অবস্থায় থাকতে হবে, বাট সেটা যখন সে করতে যায় তখন দেখা যায় অ্যাকচুয়ালি হচ্ছে না। সো এটা সে মিস আন্ডারস্টুড করতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে তাকে আবার বুঝাই দিতে হয় যে এই যে আপনার সফটওয়্যারটা দেখতে অ্যাকচুয়ালি এমন হবে, বাট আমরা এখনো ইমপ্লিমেন্ট করি নাই, এই জন্য হচ্ছে ফাংশনালিটি নাই। এখানে ফাংশনালিটি নাই মানে হচ্ছে কাজটা করতেছে না। এরপর হচ্ছে ডেভেলপার অ্যাটাচমেন্ট টু প্রোটোটাইপ। আচ্ছা, সো ডেভেলপার যারা আছে আমাদের কোড করে তাদেরকে আমরা হচ্ছে কি করতেছি, প্রোটোটাইপিং এ কিন্তু করে দিচ্ছি, অ্যাটাচ করে দিচ্ছি। তো এটা হচ্ছে তাদের জন্য সমস্যা হচ্ছে যে তারা বেশি ইফোর্ট দিচ্ছে প্রোটোটাইপিং এ রেদার দেন কোডিং এ, যেটা হচ্ছে করা অ্যাকচুয়ালি উচিত না। এরপরে যেটা সেটা হচ্ছে এক্সেসিভ ডেভেলপমেন্ট টাইম অফ প্রোটোটাইপ। তো এখন আমি যেহেতু প্রোটোটাইপিং ফার্স্ট ইয়ার করতেছি, তখন এমন হতে পারে যে আমার ইউজারের ডিমান্ডের তো আর শেষ নাই, তাই না, মানুষের চাহিদার শেষ নাই। তো ইউজার এমন হতে পারে তাকে একটা প্রোটোটাইপিং দেখাচ্ছি, 2 দিন পর সে বললো যে না এটা আরেকটু করে আনেন, এই জিনিসগুলো একটু চেঞ্জ করে আনেন, আবার আরেকদিন বললো এই জিনিসগুলো একটু চেঞ্জ করে আনেন, বা এই ফার্স্টে পেজের কালারটা একটু চেঞ্জ করেন, বা এখানে এই বাটনটা দেন। এরকম মানুষের রিকোয়ারমেন্টের তো শেষ নাই। পরে দেখা যাবে যে প্রোটোটাইপিং করতেই কি হইতেছে, আমার অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। এরপরে হচ্ছে এক্সপেন্স অফ ইমপ্লিমেন্টিং প্রোটোটাইপ। সো প্রোটোটাইপ যখন আপনি বড় প্রজেক্টের জন্য হচ্ছে প্রোটোটাইপ তৈরি করতে যাবেন, পরে দেখা যাচ্ছে যে ডেভেলপিং এর চাইতে হচ্ছে আমার প্রোটোটাইপিং তৈরি করতেই হচ্ছে বেশি খরচ হয়ে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তো প্রোটোটাইপিং এর বেস্ট ইউজ কোথায়? Most beneficial for system that will have many interaction with end users. সো সেই সব সিস্টেমের জন্য প্রোটোটাইপিংটা ইম্পর্টেন্ট যেখানে হচ্ছে ইউজারের সাথে হচ্ছে বেশি ইন্টারাকশন হবে সিস্টেমের। এরকম একটা সিস্টেম বলেন তো যেখানে ইউজারের সাথে সিস্টেমের ইন্টারাকশন বেশি হচ্ছে, বা এরকম সফটওয়্যার যেখানে ইউজারের সাথে ইন্টারাকশন বেশি হয়। কেউ একজন একটু বলেন। ফেসবুক। তো ফেসবুকে দেখা যাচ্ছে যে আমার ইউজার, আমরা কন্টিনিউয়াসলি কি করতেছি, হাতে নিয়ে মোবাইল চালাচ্ছি ফেসবুকের, তো ইউজার ইন্টারাকশনটা হচ্ছে বেশি। তো এখানে আমার ইউআই ডিজাইন বা আমার পুরা স্ট্রাকচারটা যে কোন জিনিসটা কোথায় থাকবে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। বাট ধরেন আমার একটা সফটওয়্যার আছে যেখানে হচ্ছে আমি জাস্ট কিছু ডাটা ইনপুট দিব, এবং ওখানে হচ্ছে আমি ক্লিক করলে আবার ডেটা যেগুলা ইনপুট দিলাম সেগুলা হচ্ছে ধরেন আমি কয়েকজনের স্যালারি ইনপুট দিলাম এবং সেটা জাস্ট এভারেজ করে দেখাবে।
তো এখানে আমার দেখেন একটাই বাটন আছে, সেটা দিলেই হয়ে যাচ্ছে। এখানে কন্টিনিউয়াসলি কি হচ্ছে না, ইউজারের সাথে আমার সিস্টেমের ইন্টারাকশনটা হচ্ছে না। তো সেই সব ক্ষেত্রে হচ্ছে প্রোটোটাইপিং এর খুব বেশি দরকার নাই। বাট যখন ইউজার ইন্টারাকশনটা বেশি হবে সিস্টেমের সাথে, সেসব ক্ষেত্রে হচ্ছে প্রোটোটাইপিং খুবই ইম্পর্টেন্ট। The greater the interaction between the computer and the user, the greater the benefit of building a quick system for the user to play with. So ইউজারের সাথে যেহেতু মানে সিস্টেমের ইন্টারাকশনটা বেশি হবে, সো ইউজার থেকে যদি আমরা ফিডব্যাক নিতে পারি যে ইউজার অ্যাকচুয়ালি কেমন চাচ্ছে বা আমরা যে জিনিসটা তৈরি করছি সেটা কি তার এক্সপেকটেশন মিট করতেছে কিনা, সো সেই জিনিসটা হচ্ছে ইজিয়ার হয়। আর স্পেশালি গুড ফর ডিজাইনিং গুড হিউম্যান কম্পিউটার ইন্টারফেসেস। সো বেসিক্যালি এইটাই, যেখানে ইউজারের সাথে আমার ইন্টারাকশনটা বেশি হবে যেসব সফটওয়্যারে, সেসব সফটওয়্যারের ক্ষেত্রে প্রোটোটাইপিং ইউজ করা হচ্ছে বেস্ট। তাহলে প্রোটোটাইপিং এর আমরা তো এখানে বিভিন্ন ধরনের কি করতেছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট যে প্রসেস গুলো সেগুলো পড়তেছি। তাহলে প্রোটোটাইপিং কোন ক্ষেত্রে বেশি ব্যবহারযোগ্য বলেন তো? সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার ডেভেলপমেন্ট। না না, মানে কোন ক্ষেত্রে, মানে কোন সফটওয়্যার বিল্ডের ক্ষেত্রে আপনি প্রোটোটাইপিংটাকে বেশি প্রায়োরিটি দিবেন? যে সফটওয়্যারের সাথে ইউজারের সাথে ইন্টারাকশন বেশি। ঠিক আছে, যেমন ওয়াটারফল মডেল আমরা পড়ছিলাম, সেখানে যেটা আমরা করব যে আমরা যদি কোনো এক্সিস্টিং যে আমাদের ওয়ার্ক সেটাকেই যদি করতে চাই, মানে ডেভেলপ করতে চাই কিছু নতুন ফিচার অ্যাড করার জন্য বা একটা দুইটা ফিচার একটু আপডেট করার জন্য, তো সেই ক্ষেত্রে যেখানে আমার রিকোয়ারমেন্ট, আমি টোটালি রিকোয়ারমেন্টটা জেনে গেছি, ঠিক আছে, আমার রিকোয়ারমেন্টে কোনো চেঞ্জ আসবে না এটাও আমি জানি, সেক্ষেত্রে আমাদের ওয়াটারফল মডেলটা ইউজ করা কি ছিল, ভালো ছিল। বাট আমরা নতুন কোনো সিস্টেম যখন ইমপ্লিমেন্ট করব তখন কি ছিল না, আমাদের এই ওয়াটারফল মডেলটা ইউজ করা মোটেও বেনিফিশিয়াল না, কারণ আমরা যেহেতু একটা স্টেপ শেষ হয়ে যাওয়ার পরে আর নতুন আগের স্টেপে ফিরে আসতে পারি না। কোন একটা জিনিস নষ্ট হয়ে গেলে ওই নষ্ট জিনিস নিয়ে আমাদের পুরাটা টাইম পার করতে হয়। তো এই প্রোটোটাইপিং এর ক্ষেত্রে যে বেস্ট ইউজ সেটা হচ্ছে ইউজার এন্ডের সাথে ইন্টারাকশন যদি বেশি হয়। আচ্ছা, এরপর আমরা যে সফটওয়্যার এসডিএলসি মডেলটা দেখব সেটা হচ্ছে স্পাইরাল মডেল। আমরা এই পর্যন্ত কয়টা মডেল দেখে আসছি বলেন তো? দুইটা মডেল। কি কি? ওয়াটারফল আর ভি শেপ। ওয়াটারফল আর ভি শেপ। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে স্পাইরাল মডেল। তো স্পাইরাল মডেলটা কোথায় বেশি উপকারী? যখন আমার সফটওয়্যার প্রোডাক্ট যেটা আমি তৈরি করতেছি সেটার মধ্যে রিস্ক অ্যাসোসিয়েটেড থাকবে, অথবা আমি নতুন কোনো কিছু তৈরি করতেছি বা রিসার্চ করতেছি যেখানে আমার রিকোয়ারমেন্ট বা নলেজ খুবই কম, আমি অ্যাকচুয়ালি আমার টোটাল আইডিয়া নেই। যখন আমরা রিসার্চ শুরু করি তখন কিন্তু আমাদের কনসেপ্টটা খুবই ছোট থাকে, এরপরে হচ্ছে আমরা জানিও না আমরা সামনে কি করব বা এটার সলিউশন অ্যাকচুয়ালি কি হবে। আমরা কি করি, এক্সপেরিমেন্ট করে করে কি করি, রিসার্চটা দাঁড়া করাই। তো স্পাইরাল এসডিএলসি মডেল হচ্ছে সেটারই একটা উদাহরণ। তো এখানে দেখেন স্পাইরাল মডেলটা যে দেখানো হয়েছে এটা অনেকটা কিসের মতো বলেন তো? অনেকটা চাকতির মতো না? যে যে এখান থেকে শুরু হয়ে বারবার কি হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, তার পরিধিটা কি হচ্ছে এখানে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে দেখেন স্পাইরাল মডেলের চারটা হচ্ছে কোয়াড্রেন্ট যদি আমি ধরি, তো এদিকে হচ্ছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে ডিটারমাইন অবজেক্টিভ, অল্টারনেটিভস, কনস্ট্রেন্টস। তো আমার অবজেক্টিভ কি কাজের, দেন আমার কি কি অল্টারনেটিভ আছে, বা আমার কনস্ট্রেন্ট কি কি, আমার রিসোর্স কনস্ট্রেন্ট আছে কিনা, আমার টাইম কনস্ট্রেন্ট আছে কিনা, আমার বাজেটের কনস্ট্রেন্ট আছে কিনা, সেগুলো আর কি এখানে দেখবে। দেন হচ্ছে ইভালুয়েট অল্টারনেটিভস, আইডেন্টিফাই এন্ড রিজলভ রিস্ক। সো এই ফেজে এসে আমাকে কি করবে, অ্যাকচুয়ালি রিস্কটা অ্যানালাইজ করবে যে আমার যদি এই জিনিসটা ঠিক মতো কাজ না করে তাহলে কি কি রিস্ক থাকতে পারে, বা এই সব কিছু নিয়ে আলোচনা করবে। দেন হচ্ছে দেখেন এখানে একটা প্রোটোটাইপের একটা এরিয়া আছে, তার মানে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস এর পরে ইনিশিয়ালি একটা প্রোটোটাইপ ক্রিয়েট করে। দেন হচ্ছে এখানে দেখেন ডেভেলপ নেক্সট লেভেল প্রোডাক্ট।
সো আমি এখানে আমার অবজেক্টিভ হচ্ছে নিয়ে আসলাম, দেন আমি হচ্ছে ইভালুয়েট করলাম, এরপরে হচ্ছে আমি কি করব, আমার প্রোডাক্টটাকে ক্রিয়েট করব। ঠিক আছে, এরপর যেটা করে সেটা হচ্ছে এই কোয়াড্রেন্ট যেটা, সেখানে হচ্ছে প্ল্যান নেক্সট ফেজেস। এখন আমি এই একটা রাউন্ডে যতটুকু কাজ করে ফেললাম, এরপরে আমি নেক্সটে কি কাজ করব বা এটারই কোনো আপডেট করব কিনা, সেটা হচ্ছে আমরা এখানে করে ফেলি। তো আমাকে বলেন, যখন আমরা রিসার্চ করি বা নতুন কোনো জিনিস তৈরি করি, তখন কি রিকোয়ারমেন্ট সম্পর্কে আমরা জানি ঠিক মতো, বা কি কি হতে পারে সেই সম্পর্কে আমার আইডিয়া থাকে? আচ্ছা, তো সেই সব ক্ষেত্রে হচ্ছে স্পাইরাল মডেলটা ইম্পর্টেন্ট, যেখানে দেখেন এখানে অনেক লিটল একটা কনসেপ্ট নিয়ে আমি হচ্ছে কাজটা শুরু করছি, দেন প্রোটোটাইপ করছি, প্রোটোটাইপ করার পরে হচ্ছে আবার এখানে গিয়ে আবার ধরেন কনসেপ্টটাকে আরো ভালো করে বিল্ড করলাম, এরপর আমি নেক্সট লেভেলে কি কাজ করবো সেটা ঠিক করলাম, সেটার অবজেক্টিভ ঠিক করলাম, সেটাকে আবার রিস্ক অ্যানালাইসিস করলাম, এরপর আবার প্রোটোটাইপিং করলাম, এভাবে কিন্তু চলে যায়। এন্ড এখানে যে একটা জিনিস, যে এটা শুরু আছে বাট এটা শেষ যে অ্যাকচুয়ালি কোথায় সেটা হচ্ছে বলা যায় না, এক একটা প্রজেক্টের জন্য এক এক রকম হতে পারে। বাট এটা আমাকে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে আমি কোনো কিছু চেঞ্জ করতে চাইলে বা আমার লিটল নলেজ দিয়েই হচ্ছে আমি প্রজেক্টটা শুরু করব, দেন কোনো কিছু যদি আমি চেঞ্জ করতে চাই বা অ্যাড করতে চাই, সেখানে আমি সহজেই অ্যাড করতে পারবো। এখানে দেখেন অ্যাড রিস্ক অ্যানালাইসিস অ্যান্ড রেড প্রোটোটাইপিং। আচ্ছা, রেড সম্পর্কে আমরা সামনে দেখবো, টু ওয়াটারফল মডেলস। সো এখানে হচ্ছে রিস্ক অ্যানালাইসিসটা অ্যাড হয়। রিস্ক অ্যানালাইসিস কি আমাদের ভিশেপ আর ওয়াটারফলে অ্যাড ছিল? ছিল না ম্যাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে অ্যাড হয়েছে। দেন হচ্ছে দেখেন ইচ সাইকেল ইনভলভস দ্য সেম সিকোয়েন্স অফ স্টেপস অ্যাজ ওয়াটারফল প্রসেস মডেল। সো প্রত্যেক সাইকেল কি করতেছে দেখেন, এই যে এখানে রিকোয়ারমেন্টস আছে, এখানে ডিজাইন আছে, এখানে ইমপ্লিমেন্ট আছে, তাহলে কি করতেছে সফটওয়্যার ওয়াটারফলের যে প্রসেস মডেল গুলো সেগুলাকে ইউজ করতেছে। বাট এখানে কি করতেছি আমরা, এখানে হচ্ছে আমরা আমাদের কোনো রিকোয়ারমেন্টে চেঞ্জ আসলে বা কি করতে হবে নেক্সট ফেজে, এই সবকিছু হচ্ছে আমি শুরুতেই সবকিছু জানি না, আমার সফটওয়্যারের সবকিছু জানি না, একটা কনসেপ্ট নিয়ে রাখছি, দেন আস্তে আস্তে আমি যত দিন যাচ্ছে তত এক্সপেরিমেন্ট করে করে যদি নতুন কোনো কিছু আসে আমার, সেগুলাকে অ্যাড করে করে আমি কাজটা করতেছি। এখন এইটাই যদি আমরা একটু ব্রড লেভেলে দেখি, তো এটা হচ্ছে আমার সেই সিস্টেমটা স্পাইরাল মডেলের। দেখেন এখানে ফার্স্টে যেটা দেখেন, ছোট একটা এরিয়া নিয়ে আমি শুরু করছি, যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাই। ধরেন আপনার যদি থিসিসের ক্ষেত্রেই ধরেন বা রিসার্চের ক্ষেত্রে, যে কোন ডোমেইন নিয়ে কাজ করব কি করব সেগুলা হচ্ছে আমরা অ্যানালাইসিস করে রাখতেছি। তো এখানে রিভিউ কি করতেছে, কি কাজ করতে চাচ্ছি আমি আর কি, সেগুলা করতে গেলে আমার কি কি লাগতে পারে, হালকা একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করতেছে। দেন সে ফার্স্ট ফেজে কি করতেছে, রিস্ক অ্যানালাইসিসটা করে ফেলতেছে, যে আমি যে সব জিনিস আপাতত ঠিক করে রাখছি সেটার এই জায়গাটায় অ্যাকচুয়ালি রিস্ক অ্যানালাইসিসটা করে দেখতেছে। দেন কি করতেছে, প্রোটোটাইপ 1 মানে একটা প্রোটোটাইপ তৈরি করতেছে ছোট। এরপর যেটা করতেছে, আমার অপারেশনের কনসেপ্ট কি হবে সেটা হচ্ছে করতেছে, ডিটারমাইন করতেছে। এরপরে বলছে যে রিকোয়ারমেন্টস প্ল্যান, লাইফ সাইকেল প্ল্যান। তো এখানে এসে আবার তারা কি করতেছে, আমি যে প্রোডাক্টটা তৈরি করতে চাচ্ছি সেটার রিকোয়ারমেন্টস কি হতে পারে, ঠিক আছে, আর আমি কোন মডেলটা আর কি, আমার প্রোডাক্টের যে লাইফ সাইকেলটা সেটা হচ্ছে কি হতে পারে, এগুলা হচ্ছে আমার এখানে ঠিক হচ্ছে যে কি কি রিকোয়ারমেন্ট হতে পারে। এরপর আমি যখন এই ফেজে গেলাম, এই ফেজে গিয়ে হচ্ছে আবার আবার কনস্ট্রেইন বা অবজেক্টিভ বা আমার হচ্ছে কোনো অল্টারনেটিভস থাকলে সেগুলো অ্যানালাইসিস করা হয় এই রিকোয়ারমেন্টের উপরেই। এরপরে এখানে এসে যখন আমি এই ফেজে আসলাম, তখন আমি আবার রিস্ক অ্যানালাইসিস করব, কারণ আমার এই যে এই জিনিসটা বা এই কোয়াড্রেন্টে যতটুকু আছে সেটা হচ্ছে আমার ইভালুয়েট অল্টারনেটিভ, আইডেন্টিফাই, রিজলভ রিস্ক। তো আমার আমি যে কাজটা করতেছি সেটার অল্টারনেটিভ কি থাকতে পারে, আর আমি যে কাজটা করতেছি সেখানে কি কি রিস্ক থাকতে পারে, আর রিস্ককে আমি কিভাবে রিজলভ করতে পারি, সেটার একটা প্ল্যান করা হয় হচ্ছে এই ফেজে।
দেন রিস্ক অ্যানালাইসিস এর পরে হচ্ছে আমরা যেহেতু প্রোটোটাইপ 1 তৈরি করছিলাম, এখানে আমরা আবার কি করতেছি, ওইটাকে যেহেতু আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে আপডেট হয়েছে সেই অনুযায়ী প্রোটোটাইপ 2 করতেছি। এরপরে দেখেন আমরা সিমুলেশন, মডেলস বা বেঞ্চমার্ক সেটা করে হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্টস এন্ড রিকোয়ারমেন্টস ভ্যালিডেশন। তো রিকোয়ারমেন্ট প্ল্যান যেটা করছি সেটার উপর ডিপেন্ড করে এখানে আবার কি করতেছি, সফটওয়্যার রিকোয়ারমেন্টস কে আবার স্পেসিফাই করতেছি এবং রিকোয়ারমেন্ট কে ভ্যালিডেট করতেছি। এরপরে যখন আমি এখানে যাব, এটা হচ্ছে আমার নেক্সট ফেজের প্ল্যান। সো নেক্সট ফেজে কি করব, আমি অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট করব। তো আমি এখানে প্ল্যান করছি হচ্ছে আমার রিকোয়ারমেন্টের প্ল্যান, যে নেক্সট লাইফ সাইকেলে আমি হচ্ছে রিকোয়ারমেন্টটা করব। সো সেই প্ল্যান অনুযায়ী সেই প্ল্যানের অবজেক্টিভ, তারপর হচ্ছে কনস্ট্রেইন কি কি আছে এগুলো ঠিক করতেছি। দেন রিস্ক অ্যানালাইসিস করে এই যে এইখানে এসে আমি কি করতেছি, সফটওয়্যার রিকোয়ারমেন্টটা কিন্তু করতেছি এবং ভ্যালিডেশনও করতেছি। এরপরে হচ্ছে আমি পরের স্টেপে কি করব, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান করব। সো এখানে আমি কি করতেছি, ডেভেলপ করব, যেহেতু আমি পরের স্টেপে, তাই এখানে ডেভেলপমেন্টের একটা প্ল্যান করতেছি। সো এই প্ল্যান ধরেন এখানে গেল, এখানে গিয়ে সেইটারও অবজেক্টিভ কি, দেন অল্টারনেটিভ কি কি থাকতে পারে বা আমাদের কনস্ট্রেইন কি এই ডেভেলপমেন্ট ফেজের জন্য, সেটা আমি দেখতেছি। এরপরে যেটা দেখতেছি যে আবার রিস্ক অ্যানালাইসিস করবে, যে আমি যে ডিজাইনটা তৈরি করতে চাচ্ছি ডেভেলপমেন্টের জন্য, যে আমার প্ল্যান আছে সেখানে কি কি রিস্ক থাকতে পারে আর রিস্ককে আমি কিভাবে ওভারকাম করতে পারি। আচ্ছা, এরপরে যেটা সেটা দেখেন প্রোটোটাইপ 3 তৈরি করতেছে, যে আমার ডিজাইনের উপর মানে আমার ডেভেলপমেন্ট প্ল্যানের উপর ভিত্তি করে আমার যদি কোনো চেঞ্জ আনা লাগে প্রোটোটাইপে সেটা করতেছে। এরপরে দেখেন এখানে এসে কি করবে, ওই ডেভেলপমেন্ট প্ল্যান যেটা আমি করছিলাম সেটাকে ইমপ্লিমেন্ট করবে। যেমন প্রোডাক্ট ডিজাইন করতেছি আমি, এরপরে আমি এখানে কি করতেছি, ডিজাইন ভেরিফিকেশন করতেছি। যেমন এখানে কি ছিল, রিকোয়ারমেন্টের স্টেপ ছিল, কিন্তু এখানে আমি রিকোয়ারমেন্টের প্ল্যান করছিলাম, সেই অনুযায়ী আমি রিকোয়ারমেন্টটা কমপ্লিট করছি আর ভ্যালিডেট করছি। তো এখানে আমি নেক্সট স্টেপে কি করতে চাচ্ছি, আমার হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান। সো সেই জন্য আমি আবার কি করতেছি, প্রোটোটাইপ 3 তৈরি করে প্রোডাক্ট ডিজাইন করতেছি, এরপর ডিজাইনটা ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন করতেছি। এরপরে আমি ইন্টিগ্রেশন এন্ড টেস্ট প্ল্যান, ইন্টিগ্রেশনের প্ল্যান কি, আমার টেস্টের প্ল্যান কি, প্ল্যান তৈরি করতেছি, কিন্তু এখানে জাস্ট আমি কিন্তু কোনো কোডিং করি নাই। সো সেই প্ল্যানটা যখন তৈরি হয়ে গেল আমার, তখন হচ্ছে আমার এই স্টেপের জন্য, ইন্টিগ্রেশন আর প্ল্যানের জন্য হচ্ছে আমার কি কি অল্টারনেটিভ থাকতে পারে, আমি কি কি অল্টারনেটিভ ওয়েতে এটা করতে পারি, আমার কনস্ট্রেইন কি এটার জন্য, আর আমার অল্টারনেটিভস কি, সেটা আমি ডিফাইন করতেছি। এরপর দেখেন আবার এই স্টেপটা হচ্ছে সবকিছুর ক্ষেত্রেই কিন্তু সেম। ফার্স্টে এই যে আমি এই প্ল্যানটা করে আসলাম, এইটার আমার রিস্ক কি কি থাকতে পারে, আমার অল্টারনেটিভ ওয়েটাকে ইভালুয়েট করা, আর রিস্ক যেগুলো আছে সেগুলোকে কিভাবে আমি মিটিগেট করতে পারি সেগুলা। তারপর ধরেন এই জায়গায় এসে আমার অ্যাকচুয়ালি অপারেশনাল প্রোটোটাইপটা তৈরি হয়ে গেল, কারণ আমি এখানে আমার রিকোয়ারমেন্ট এবং ডিজাইন ফেজটা আমি শেষ করে ইন্টিগ্রেশন ফেজের প্ল্যানও করছি এই পর্যন্ত। সো এখানে গিয়ে আমার অপারেশনাল প্রোটোটাইপটা তৈরি হয়ে গেল। এরপরে এখানে এসে আমি কি করব, জিনিসগুলো আমি যে ইন্টিগ্রেশন আর টেস্টিং প্ল্যান করছি, আমি যে ডেভেলপমেন্ট প্ল্যান করছি, সেই অনুযায়ী আমি কি করলাম, ডিটেইল ডিজাইনটা করলাম। এরপর আমি কোড করলাম, তারপর আমি ইউনিট টেস্ট করলাম, তারপর ইন্টিগ্রেশন টেস্ট করলাম, অ্যাকসেপ্টেন্স টেস্ট করলাম, এরপরে আমি সার্ভিসের জন্য প্রোডাক্টটাকে ছেড়ে দিলাম। সো এখানে এসে যদি হইতো যে আমার কোনো সার্ভিসটা মানে আমি ইউজারকে দেখাইছি, দেখানোর পরে বা আমাদের নিজেদের কাছে যদি লাগে যে কোনো একটা জিনিস চেঞ্জ করা দরকার বা এই জিনিসটা কাজ করতেছে না অথবা রিকোয়ারমেন্টে চেঞ্জ আনা দরকার, তখন আমরা কি করব, এই সাইকেলটা আবার শুরু করে দিব। যে জিনিসটা আমার এখানে দরকার হবে সেই জিনিসটা কি হবে, আবার এই প্ল্যান ফেজ, তারপরে হচ্ছে অবজেক্টিভ ডিটারমাইন, দেন রিস্ক অ্যানালাইসিস করে এই জিনিসটা কিন্তু আবার চলতে থাকবে। সো এটার অ্যাকচুয়ালি শুরু আছে, এটা শেষ যে কোন পর্যন্ত সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না। সো বুঝতেই পারতেছেন যে এখানে এই জিনিসটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের কেমন টাইম লাগবে সফটওয়্যারটা তৈরি করার ক্ষেত্রে। এটা কি আমাদের কাছে পুরাপুরি নিশ্চিত যে কতটুকু টাইম লাগবে? জি না ম্যাডাম। আচ্ছা, আর কস্ট কতটুকু লাগবে সেটা কি আমরা নিশ্চিত হতে পারি? বা আগে যে আমরা
মডেলের টাইপ গুলো দেখছি সেখান থেকে এখানে কি কস্ট বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে, যেহেতু এখানে আমরা অনেকগুলা স্টেপ করতেছি এবং বারবার করতেছি এন্ড আমরা জানিও না এটার এন্ড কোথায়। এখানে আমরা প্রচুর ফ্লেক্সিবিলিটি দিছি যে কোনো একটা যেমন আমরা যদি ভি শেপ মডেল দেখি, ভি শেপ মডেলে কি ছিল, জাস্ট আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে যদি আমার সেটাকে ভ্যালিডেট করায় নিছি, সো ভ্যালিডেট করায় নেওয়ার পরে আমি যখন ডিজাইন ফেজে চলে গেলাম তখন আমি আর রিকোয়ারমেন্ট ফেজকে কিছু করতে পারবো না। বাট এখানে আমি কি করতে পারি, আমার যে কোনো যদি প্রবলেম হয় সেই ফেজটা থেকে আমি আবার কি করতে পারি, এই জিনিসটাকে আবার রান করাতে পারি। সো স্পাইরাল কোয়াড্রেন্ট, সো স্পাইরাল কোয়াড্রেন্ট হচ্ছে এই চারটা, এইটা 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 আর এইটা। তো এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে বলছে কি ডিটারমাইন অবজেক্টিভ, অল্টারনেটিভস এন্ড কনস্ট্রেন্ট। সো অবজেক্টিভ কি, ফাংশনালিটি, পারফরম্যান্স, হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারফেস, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস, এগুলা মানে আমার যে সফটওয়্যারটা তৈরি করতেছি বা যে ফেজটা আমি চালাবো সেটার অবজেক্টিভ কি আমার। এরপর অল্টারনেটিভ হচ্ছে এর অল্টারনেটিভ আমি কি করতে পারি, যেমন বিল্ড, রিইউজ, বাই, সাবকন্ট্রাক্ট। যেমন আমার কোন একটা মডিউল দরকার, আমার আগে কোন একটা মডিউল ছিল তৈরি করা সেটার মতোই, তো আমি সেটাকে রিইউজ করতে পারি, অথবা এই মডিউলটা আমি নিজে তৈরি না করে আমি অন্য কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসতে পারি বা বাই করে নিয়ে আসতে পারি। সো এইসব অল্টারনেটিভ দেখবে যে আমরা নিজেরা বিল্ড করব নাকি আগের যে আবার তৈরি করা ছিল সেটাকে ইউজ করব, নাকি অন্যখান থেকে বাই করব, নাকি সাব কন্ট্রাক্টে আর কি আরেকজনকে কাজ দিয়ে দিব করার জন্য। দেন কনস্ট্রেন্ট কি আছে দেখেন, আমার কনস্ট্রেন্ট এগুলোই যে কস্ট কি পরিমাণ আমার সেটা হচ্ছে ধরেন ফিক্সড, তারপর শিডিউল ফিক্সড বা এরকম কনস্ট্রেন্ট যদি কিছু থাকে তাহলে সেটা। এরপরে হচ্ছে ইভালুয়েট অল্টারনেটিভস, আইডেন্টিফাই এন্ড রিজলভ রিস্ক। তো আমরা যে সেকেন্ড স্টেপটা দেখলাম এটা হচ্ছে ইভালুয়েট অল্টারনেটিভস আর আইডেন্টিফাই এন্ড রিজলভ রিস্ক। সো এখানে কি স্টাডি অল্টারনেটিভস রিলেটিভ টু অবজেক্টিভস এন্ড কনস্ট্রেন্ট, মানে কি কি অল্টারনেটিভ সলিউশন আছে আমি যেই কাজটা করতেছি সেটার। দেন আইডেন্টিফাই রিস্ক, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, নিউ টেকনোলজি, টাইট শিডিউল, পোর সাকসেস, এসব হচ্ছে আমার রিস্ক। সো এগুলা আইডেন্টিফাই করা এবং এসব রিস্ক কোনটা ঘটলে আমি কি স্টেপ নিব সেগুলাকে হচ্ছে ঠিক করে রাখা। যেমন বলছে যে রিজলভ রিস্ক, ইভালুয়েট ইফ মানি কুড বি লস্ট বাই কন্টিনিউইং সিস্টেম ডেভেলপমেন্ট। তো এখানে ওইটাই বলছে যে আমি রিস্কটা হচ্ছে আইডেন্টিফাই করব এখানে, এবং রিস্ক হচ্ছে রিজলভ করার জন্য আমার কি কি করা দরকার সেটা হচ্ছে এখানে ঠিক করব। এরপরে যদি থার্ড কোয়াড্রেন্টটা দেখি, ডেভেলপ নেক্সট লেভেল প্রোডাক্ট। তো এই যে এই জায়গাটায় ডেভেলপ নেক্সট লেভেল প্রোডাক্ট, এখানে মূলত আমরা কি করি, আমরা আগের স্টেপে যে প্ল্যানটা করে আসছি সেটাকেই এক্সিকিউট করি, সেটা এক্সিকিউটিং স্টেপ আর কি। এখানে বলছে যে ক্রিয়েট আ ডিজাইন, দেন রিভিউ ডিজাইন, ডেভেলপ কোড, ইন্সপেক্ট কোড, টেস্ট প্রোডাক্ট, এগুলা হচ্ছে আমরা কি করি এই থার্ড কোয়াড্রেন্টে অ্যাকচুয়ালি করি। এরপর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে প্ল্যান নেক্সট ফেজ, আমরা এই পর্যন্ত যা করে আসছি এর পরের ফেজে আমরা কি করব সেটা হচ্ছে আমরা ঠিক করি। অ্যাক্টিভিটি কি কি, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্ল্যান, ডেভেলপমেন্ট কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, ডেভেলপে টেস্ট প্ল্যান, ডেভেলপে ইনস্টলেশন প্ল্যান। তো এখানে যেমন আমরা দেখলাম যে যেহেতু নেক্সট স্টেপে আমরা রিকোয়ারমেন্টকে অ্যানালাইসিস করব তাই এখানে রিকোয়ারমেন্ট প্ল্যান করছি। তো এরপরে যেহেতু এই ফেজে আসার পরে আমরা কি করব, এই ফেজে আমরা ডেভেলপমেন্ট করব তাই আমরা ডেভেলপমেন্ট প্ল্যানটা করছি। দেন এই ফেজে আসার পরে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন প্ল্যানটা করছি। তার মানে কি আমি নেক্সট ফেজে যেই কাজটাই করতে চাই না কেন, ধরেন ইন্টিগ্রেশন করার পরে ডিজাইন করার পরে আবার নতুন একটা রিকোয়ারমেন্টের দরকার হতে পারে না, তখন দেখেন এখানে আমি আবার রিকোয়ারমেন্ট প্ল্যান দিয়ে দিতে পারি। সো এখানে কোনো অ্যাকচুয়ালি ধরা বাঁধা নিয়ম নাই। সো আমি যে নেক্সট ফেজে যেই কাজটা করব সেই প্ল্যানটা আর কি আমি এখানে রাখবো। দেন এই প্ল্যানটার অল্টারনেটিভ বা অবজেক্টিভ কনস্ট্যান্ট এগুলো এখানে ডিটারমাইন হবে। এখানে হচ্ছে আমার কোনো রিস্ক থাকলে বা অল্টারনেটিভ অ্যানালাইসিস থাকলে সেটা আসবে। দেন এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় হচ্ছে নেক্সট লেভেল প্রোডাক্ট, মানে এই জায়গাটা আমরা যে প্ল্যানটা করলাম সেটাই হচ্ছে এক্সিকিউট করব। তো প্ল্যান বিভিন্ন ধরনের হতে পারে, প্রজেক্ট প্ল্যান করতে পারি, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান বা টেস্টিং এর প্ল্যান করতে পারি, বা ইনস্টলেশন প্ল্যান এগুলো করতে পারি।
তো স্পাইরাল মডেলের স্ট্রেংথ কোথায়? তো স্পাইরাল মডেল provides early indication of insurmountable risk without much cost. তো এই স্পাইরাল মডেল আমরা যেটা দেখলাম যে আমরা রিস্ক অ্যানালাইসিস করি, যেটা আমরা অন্য কোনো মডেলে করি নাই। সো এই জিনিসটা হচ্ছে স্পাইরাল মডেলের স্ট্রেংথ। ইউজার সি দ্য সিস্টেম আর্লি বিকজ অফ র্যাপিড প্রোটোটাইপিং টুলস। আচ্ছা, আমরা যে আগে দুইটা মডেল পড়ে আসছি সেখানে কি আমরা প্রোটোটাইপিং ইউজ করছিলাম, ওয়াটারফল আর ভি শেপ? বাট এইখানে আমরা কিন্তু প্রত্যেকটা ফেজে প্রোটোটাইপিং করতেছি, আপডেট করতেছি বা প্রোটোটাইপিং তৈরি করতেছি। সো ইউজার হচ্ছে সিস্টেমের প্রোটোটাইপটা হচ্ছে আগেই দেখতে পারে। দেন ক্রিটিক্যাল হাই রিস্ক ফাংশন আর ডেভেলপড ফার্স্ট। তো হাই রিস্ক যে ফাংশনালিটি গুলো আছে সেগুলোকে আগে ডেভেলপ করা হয়, আর প্রত্যেকটা ফেজে রিস্ক অ্যানালাইসিস করা হয়। সো আমাদের অ্যাক্টিভিটি যদি ফেইলও করে তারপরও কিভাবে সেটাকে মিটিগেট করা যায় বা সেটাকে ঠিক করা যায় সেটা কিন্তু আমরা দেখতেছি। এরপর হচ্ছে দ্য ডিজাইন ডাজ নট হ্যাভ টু বি পারফেক্ট। তো এখানে মেইন কথা সেইটাই যে আমার রিকোয়ারমেন্ট বা আমার ডিজাইন এগুলো পারফেক্ট হওয়া লাগবে না, কারণ আমি চাইলে নেক্সট ফেজে এটাকে আবার কি করতে পারি, রাউন্ড দিয়ে নিয়ে আসতে পারি বা আবার করতে পারি। তো এই জন্য আমার যে একদম রিকোয়ারমেন্টের পারফেক্ট নলেজই লাগবে সেটা দরকার নাই, বা ডিজাইন যে করতেছি আমি ডিজাইন একদম পারফেক্ট হওয়া লাগবে সেটারও দরকার নাই। কারণ যদি পারফেক্ট না হয়, যদি কোনো চেঞ্জের দরকার হয়, তাহলে আমি নেক্সট নেক্সট যে আমার একটা রাউন্ড আছে সেই রাউন্ডে আমি আবার করতে পারি, কোনো সমস্যা নাই। Users can be closely tied to all life cycle step. সো আমরা প্রত্যেক লাইফ সাইকেল শেষে হচ্ছে আমার প্রোটোটাইপিং যেমন ইউজারকে দেখাতে পারি যতটুকু আমার ডেভেলপমেন্ট হয়েছে, আমি যতটুকু প্রগ্রেস করছি সেটা দেখাতে পারি। দেন হচ্ছে আর্লি অ্যান্ড ফ্রিকোয়েন্ট ফিডব্যাক ফ্রম ইউজার। তো প্রোটোটাইপিং যেহেতু ইউজ করতেছি, আমি হচ্ছে আর্লি ফিডব্যাক আর কি পাবো আমার ইউজার থেকে অথবা আমার সিস্টেম থেকে। এরপরে হচ্ছে কিউমুলেটিভ কস্ট অ্যাসেসড ফ্রিকোয়েন্টলি। তো প্রত্যেক স্টেপে হচ্ছে আমি যে স্টেপটা করব সেটার জন্য যে কস্টটা হবে সেই কস্টটা হচ্ছে আমরা এই একটা প্ল্যান ফেজে হচ্ছে অ্যাসেস করতে পারি যে আমার নেক্সট যে রাউন্ড আছে সেটার জন্য কত কস্ট লাগতে পারে। তো স্পাইরাল মডেলের উইকনেস যদি আমরা এখন একটু দেখি, সেটা হচ্ছে টাইম স্পেন্ড ফর ইভালুয়েটিং রিস্ক টু লার্জ ফর আ স্মল অর লো রিস্ক প্রজেক্ট। তো এখানে আমরা যেটা করতেছি রিস্ক আইডেন্টিফাই এবং ইভালুয়েট করার জন্য অনেক টাইম দিচ্ছি। তো যে সব সিস্টেমের কোনো মানে লো রিস্ক, যেমন আমরা যদি ইনসুলিন পাম্পের যে ইউজ কেসটা দেখে আসছি সেখানে কিন্তু আমার প্রজেক্টের রিস্ক অনেক ছিল, কারণ আমার প্রজেক্টটা যদি ঠিক মতো কাজ না করে এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং হয় একজনের জন্য। তো সেই সব ক্ষেত্রে স্পাইরাল মডেল ঠিক আছে, বা আমি নতুন একটা কাজ শুরু করতে যাচ্ছি, আমি সব জানি না অ্যাকচুয়ালি কেমনে আগাতে হবে বা অ্যাকচুয়ালি আমার রিকোয়ারমেন্টটা কি সেটাও টোটালি আমি জানি না। তো সেই সব ক্ষেত্রে হচ্ছে স্পাইরাল মডেলটা হচ্ছে আমার কাজে দিবে। বাট এমন একটা ধরেন আপনার একটা এক্সিস্টিং প্রজেক্টই আছে, আপনি আগে করছিলেন, ওইটাই আবার করা লাগবে, হয়তো বা হালকা কিছু মডিফিকেশনের দরকার আছে। তো সেই সব ক্ষেত্রে কি আপনি স্পাইরাল মডেল ইউজ করবেন? কেন করবেন না বলেন তো? সেসব ক্ষেত্রে আমরা স্পাইরাল মডেল কেন ইউজ করব না? ম্যাডাম কারণ হচ্ছে এখানে কস্ট বেশি, সময় লস হবে এই কারণে। হ্যাঁ, আর আমাদের এত মানে যেহেতু আমরা শুরু থেকেই জানি আমার রিকোয়ারমেন্ট কি ফিক্সড, সেটাকে এত ইটারেট করার কোনো দরকার নেই। যেই প্রজেক্টের জন্য হচ্ছে আমরা ঠিকমতো আইডিয়াটা জানি না এবং আমার প্রজেক্টটা হচ্ছে হাই রিস্কের প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার স্পাইরাল মডেলটা ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইম স্পেন্ট প্ল্যানিং, রিসেটিং অবজেক্টিভস, ডুইং রিস্ক অ্যানালাইসিস এন্ড প্রোটোটাইপিং মে বি এক্সেসিভ। তো টাইমটা অ্যাকচুয়ালি আমার অনেক বেশি লাগে
মডেলটা কি কমপ্লেক্স, মডেলটা হচ্ছে জাস্ট ওয়াটারফলের মতো ইজি না, মানে বুঝতে সমস্যা হয় মডেলটা। দেন রিস্ক অ্যাসেসমেন্ট এক্সপার্টাইজ ইজ রিকোয়ার্ড। সো এখানে যেহেতু আমার রিস্ক এর মধ্যে আমি অনেক বড় একটা টাইম দিয়ে দিচ্ছি, সো এর জন্য আমার এক্সট্রা কি করা লাগবে, রিস্ক অ্যানালাইসিস করতে পারে এমন এক্সপার্টাইজ আমার টিমে নিয়ে আসা লাগবে। সেখানেও কিন্তু আমার কস্ট বেড়ে যাচ্ছে। দেন হচ্ছে স্পাইরাল মেবি কন্টিনিউড ইনডেফিনেটলি। তো স্পাইরাল মডেলে যে স্পাইরালটা আমি যেটা বললাম যে এটা হচ্ছে ফ্লেক্সিবল, এটা এরপরে যে কোনো ফেজের প্ল্যান যদি আমি করি তাহলে সেইটাকে এভাবে প্ল্যান করে আমরা এভাবে এখানে এক্সিকিউট করতে পারবো। এখানে অ্যাকচুয়ালি ডেফিনেটলি কোথায় আপনার প্রজেক্টটা শেষ হবে সেটা কিন্তু কোনো আইডিয়া আমরা পাই না। এরপরে বলছে যে ডেভেলপার মাস্ট বি রিঅ্যাসাইনড ডিউরিং নন ডেভেলপমেন্ট ফেজ অ্যাক্টিভিটিস। তো এখানে যেহেতু কনকারেন্টলি হচ্ছে না, আলাদা আলাদা ভাবে হচ্ছে, ঠিক আছে, যখন মানে এমন একটা ফেজও আসছে যেমন এই পুরা টাইমটার মধ্যে হচ্ছে কি হচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কোনো কোডিং হচ্ছে না, তখন কি করা লাগে, আমার যে ডেভেলপার যারা বসে আছে তাদেরকে বসায় না রেখে আমার অন্য কোনো কাজ অ্যাসাইন করা লাগে। তো সেটা হচ্ছে একটু উইকনেস। এরপরে হচ্ছে may be hard to define objective verifiable milestone that indicates readiness to proceed through the next iteration. তো এখানে যেহেতু আমার কোনো গোল ফিক্সড করা নাই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার কোন একটা মাইলস্টোন ভেরিফাই করা বা অবজেক্টিভ ডিফাইন করাটা হার্ড হয়ে যায়। আর আমার প্রগ্রেসটা কি পরিমাণ হচ্ছে, আমরা যেমন প্ল্যান ড্রিভেন মডেলে দেখছিলাম যে আমার প্রগ্রেস কি পরিমাণ হচ্ছে সেটা আমি ইজিলি হচ্ছে আমার যদি কোনো ইনিশিয়াল একদম প্ল্যান থাকে সেটার ভিত্তিতে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, অ্যাসেস করতে পারি। বাট এখানে হচ্ছে সেটা করা যায় না। এখন বলছে যে স্পাইরাল মডেল যেটা আমরা দেখলাম সেটা আমরা কখন ইউজ করব, কেউ একজন বলেন তো স্পাইরাল মডেল কখন ইউজ করবেন? ম্যাডাম আমাদের যখন কোনো একটা কমপ্লেক্স সফটওয়্যার বানাবো বা ডেভেলপ করবো তখন স্পাইরাল মডেল কাজ দিবে। কমপ্লেক্স সফটওয়্যার বলেন আর যেটাই বলেন, আমরা যখন নতুন কিছু ক্রিয়েট করতে যাব বা আমরা রিসার্চ করতে যাব যেখানে রিকোয়ারমেন্ট সম্পর্কে আমরা জানি না, কিভাবে আগাইতে হবে জানি না, ডিজাইন সম্পর্কেও জানি না, আমাদের কোনো আইডিয়া নাই, সম্পূর্ণ নতুন একটা জিনিস করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, স্পাইরাল মডেলটা ইউজ করব। এবং আমাদের প্রোডাক্টে যদি হাই রিস্ক থাকে সেই সব ক্ষেত্রে হচ্ছে আমরা স্পাইরাল মডেল ইউজ করব। এখন দেখেন, ম্যাডাম তাহলে তো এটা অ্যাজাইল প্রসেস না, হ্যাঁ স্পাইরাল অ্যাজাইল মডেল। অ্যাজাইল। দেন হচ্ছে when creation of a prototype is appropriate, then হচ্ছে when cost and risk evaluation is important, then হচ্ছে for medium to high risk project, তো যেই প্রজেক্ট গুলো রিস্ক বেশি হবে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। লং টার্ম প্রজেক্ট কমিটমেন্ট unwise because of potential changes to economic priorities. ইউজার্স আর আনশিওর অফ দেয়ার নিডস। দেখেন এখানে ইউজাররা কিন্তু তাদের নিড সম্পর্কে অ্যাকচুয়ালি জানে না, মানে নতুন একটা জিনিস ক্রিয়েট করতেছে যেখানে রিকোয়ারমেন্ট সম্পর্কে আমি অবগত না। রিকোয়ারমেন্টস আর কমপ্লেক্স, রিকোয়ারমেন্ট কমপ্লেক্স এবং রিকোয়ারমেন্ট সম্পর্কে আমার ইউজাররা জানে না। দেন হচ্ছে নিউ প্রোডাক্ট লাইন, কোনো নতুন কিছু তৈরি করতেছি সেখানে। আর সিগনিফিকেন্ট চেঞ্জেস আর এক্সপেক্টেড, আমি নতুন কিছু তৈরি করতেছি বাট আমি সময়ের সাথে সাথে প্রচুর চেঞ্জ আসতে পারে। তো সেইখানে যেমন রিসার্চ করতে গেলে আমরা যেই পথটা ধরে শুরু করি একদম আলটিমেটলি কিন্তু আমাদের ফার্স্টে যে গোলটা থাকে পরে কিন্তু গোল চেঞ্জ হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে ওই গোলে যাওয়া যাচ্ছে না, তখন আমাদের আবার নতুন গোল ক্রিয়েট করতে হয় বা নতুন করে জিনিসটাকে করতে হয়। তো সেই সব ক্ষেত্রে হচ্ছে স্পাইরাল মডেলটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আজকের ক্লাসের পড়া এই পর্যন্তই। কারো যদি কোনো কোয়েরি থাকে বা সিটি নিয়েও যদি কারো কোনো কোয়েরি থাকে। ম্যাডাম আমার সিটি নিয়ে একটু ইয়ে আছে। বলেন।
ম্যাডাম আমাদের ওই যে ম্যাথ ওটা আমার প্রসিডিউর ঠিক আছে, বাট টাইপিং করতে যাই ক্যালকুলেশন একটু ভুল করছি। এখন ম্যাডাম এটা কি পার্শিয়াল কোনো মার্ক দেওয়ার কোনো সুযোগ নেই? আমি আপাতত পার্শিয়াল মার্ক করতেছি না, যার